ইস, আজ অফিস থেকে বেরোতে বেরোতে বড্ড বেশি লেট হয়ে গেল। কি জানি শেষ হরিপাল লোকালটা পাবো কিনা। দাদা, একটা হরিপাল দেবেন। স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ঢুকে গেল। অন্যান্য দিন দেরি করলেও আজকে কারেক্ট টাইমেই ট্রেনটা ঢুকেছে। ট্রেনে উঠতে দেখলাম খুব একটা ভিড় নেই। আমি সামনে একটা জানলার সিটে গিয়ে বসে পড়লাম। আজ 1 সপ্তাহ হলো দিন্নি খোকাকে নিয়ে বাপের বাড়ি গিয়েছে। আজ সকাল থেকে খুব খোকার মুখটা মনে পড়ছে। কি জানি আমি যখন ওদের বাড়িতে পৌঁছাবো তখন হয়তো খোকা ঘুমিয়েই পড়বে। ওদেরকে ছাড়া আমারও মন মানছে না, তাই চলে এলাম ওদেরকে নিয়ে যেতে। রাত 10:30 নাগাদ ট্রেন হরিপালে পৌঁছালো। কিন্তু স্টেশন থেকে নেমে আমি কোনো অটো বা গাড়ি কিছুই দেখতে পেলাম না। পাশের একটা ঘুমপি দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা, শীতলা তলা যাবার অটো বা রিক্সা কিছুই তো এখানে দেখতে পাচ্ছি না, কি করে যাই বলুন তো? বাবু, শীতলা তলা যাবার গাড়ি আপনি এখান থেকে পাবেন না। ওই মোড় মাথায় গেলে ওখানে বাস পাবেন। তবে এখন এত রাত হয়ে গেছে, দেখুন শীতলা তলা যাবার শেষ বাস তো যাবার সময় হয়ে গেল। লোকটার কথা শুনে আমার মনটা ভারী হয়ে গেল। যদি শেষ বাসটা সত্যি চলে গিয়ে থাকে তাহলে আমি এবার পৌঁছাবো কি করে? এত রাত্রিবেলা আমি থাকবোই বা কোথায়? ভাগ্যের জোরে মোড়ে পৌঁছাতেই দেখলাম দূর থেকে একটা বাস আসছে। শীতলা তলা যাবে? হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ুন উঠে পড়ুন। বাসে উঠে বসে পড়লাম। সে অনেকদিন আগে শ্বশুর বাড়ি এসেছিলাম। আমি তো প্রায় ভুলে গিয়েছি শীতলা তলা ঠিক কতটা দূরে। তাছাড়া এই রাতের অন্ধকারে তো কিছুই চিনতে পারছি না। অগত্যার কন্ডাক্টরকেই বললাম, শোনো ভাইয়া, শীতলা তলা এলে আমাকে একটু বলে দিও। আরে দেরি আছে, আমি বলে দেব। এত রাতেও দেখলাম বাসে বেশ ভিড় আছে। সন্ধ্যের সময় নিশ্চয়ই এই বাসে ওঠাই যায় না। বাসে জানলার ধারে একটা সিটে বসেছি। চোখে মুখে ঠান্ডা হাওয়া লাগতে কেমন যেন ঘুম নেমে এলো। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুম ভাম পেয়ে দেখলাম বাস প্রায় খালি হয়ে গেছে। আর একবার কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম, ও ভাই, শীতলা তলা আর কত দূরে? শীতলা তলা তো শেষ স্টপেজ, ও এখনো অনেক দেরি আছে। শীতলা তলায় তো আমারও বাড়ি। শীতলা তলায় কার বাড়ি যাবে তুমি? আগে প্রসাদ রায়চৌধুরীর বাড়ি। উনি আমার শ্বশুর মশাই। 4 পুরুষ ধরে শীতলা তলাতেই থাকেন। ওই শীতলা মন্দিরটা আছে না, ওটার ঠিক পিছনেই ওনার বাড়ি। প্রসাদ রায় চৌধুরী? না তো বাপু, ওই নামে তো কাউকে কোনোদিনও শুনিনি। তাছাড়া শীতলা তলার পিছনে তো আমারই বাড়ি। ওই নামে কেউ থাকলে বা 4 পুরুষের বাড়ি হলে আমি তো তাকে সবার আগে চিনব। না না, তুমি মনে হয় কিছু ভুল করছো হে। কি মুশকিল, ভুল করতে যাব কেন? ওনার বাবার নাম বলাই রায় চৌধুরী। 4 পুরুষ হয়ে তো ওনারা এখানেই থাকেন। আশ্চর্য,
তোমার যখন শ্বশুর বাড়ি বলছো তখন নিশ্চয় ঠিকই বলছো, কিন্তু তুমি রাস্তা ভুল করনি তো? মানে পথ ভুল করতে যাব কেন? তোমার শ্বশুর বাড়ি ভান্ডারহাটি শীতলা তলায় তো? না না, ভান্ডারহাটি হবে কেন? পোদ্দার মোড় শীতলা তলা। এই রে, এ তো সম্পূর্ণ উল্টো রাস্তায় এসে গেছো হে। নামো নামো, এই বাসটাকে থামাও থামাও। কেন, এটা কোথায় যাচ্ছে? আচ্ছা, ও তো নয় নতুন লোক, কিছু বুঝতে পারেনি। তুমি তো পুরনো হে, ওকে একটু বলে বোঝাতে পারোনি? এখন রাত্রির বেলা ও কি পাবে বলো দেখিনি? হ্যাঁ, আমি কি করে জানবো কাকা? উনি তো শীতলা তলা বললেন, আমি ভাবলাম ওরে ভান্ডারাকে শীতলা তলায় যাবেন, তাই ওনাকে চাপিয়ে নিলাম। শুনুন দাদা, আপনি এখানেই নেমে যান, দেখুন আগে গিয়ে যদি কিছু পান। এই রে, এটা আবার কোথায় পৌঁছে গেলাম? দূর, এখন তো ঘোলটাও ঠিক করে দেখা যাচ্ছে না। কি জানি কত রাত হলো। এই চারপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ওই দূরে একটা দোকান দেখা যাচ্ছে না? যাই তো এগিয়ে। কাছে যেতেই বুঝতে পারলাম লোকটা দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার তোড়জোড় করছে। এই যে ভাই, ও ভাই, শুনছো? দোকান কিন্তু বন্ধ করে দিয়েছি, চাটা আর এখন কিছু বানাতে পারবো না। না না ভাই, আমি চা খেতে আসিনি, আমি ভুল রাস্তায় চলে এসেছি। যাবার কথা পোদ্দার মোড় শীতলা তলায়, আর ভুল পাশে চেপে আমি এখানে চলে এসেছি। আমাকে একটু সাহায্য করো না ভাই, এত রাত্রিবেলা তো ভ্যান রিক্সা কিছুই পাচ্ছি না। এত রাতে এখানে কোনো ভ্যান রিক্সা পাবেন না বাবু। দেখুন পথের পাশে একখানা চালা পড়বে, ওখানে বাবুলাল বলে একটা ছেলে থাকে, ওরই একখান ভ্যান রিক্সা আছে। যদি ওকে ঘুম থেকে তুলতে পারেন তাহলে যদি ও যায়। আসলে আমার কাছে তো কোনো টর্চ নেই, আর রাস্তাটা ভীষণ অন্ধকার, আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না। তোমার কাছে এই যে টর্চটা আছে, এটা আমাকে বিক্রি করবে? আমি ভালো মতন টাকা দিয়ে কিনবো। লোকটা মুখে ভ্রুকুটি করে হাসে, যেন অনেকদিন পর একটা বোকা লোককে সামনে থেকে দেখছে। আর একটা সাহায্য করে দেবে ভাই, একটা ভ্যান রিক্সা জোগাড় করে দাও না, এত রাতে আমি হেঁটে অত দূর যাবো কি করে? কিছু করার নেই বাবু, এখানে আর কেউ ভ্যান চালায় না, আপনাকে হেঁটেই যেতে হবে। বুঝলাম লোকটার সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই, সোজা পথে হাঁটা শুরু করলাম। কতক্ষণ লাগতে পারে? 1 ঘন্টা নাকি আরো বেশি? মাথায় অনেক রকমের ভাবনা চিন্তা আসতে থাকলো। এমন সময় মনে হলো পিছন থেকে একটা ভ্যান রিক্সা আসার আওয়াজ শুনতে পেলাম। ও ভাই, তুমি কি স্টেশনের দিকে যাচ্ছ? আমাকে একটু নামিয়ে দেবে? কোথায় যাবেন? স্টেশনে? হ্যাঁ ভাই। ভালো করে উঠে বসুন বাবু। কথা না বাড়িয়ে আমিও তাড়াতাড়ি ভ্যানে উঠে পড়লাম। লোকটার কথা শুনে এত রাতে যেন আমার গাটা শিরশির করে উঠল। মনে হলো গলার আওয়াজটা অনেক দূর থেকে ভেসে আসছে। আমি লোকটার সাথে নিজে থেকে আলাপ জমানোর চেষ্টা করলাম। তা তোমার নাম কি রে? মধুসূদন ঘোষ। তুমি কি এখানেই থাকো নাকি এদিকে কোনো কাজে এসছো? লোকটা এই প্রশ্নের উত্তরে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর যা বলল শুনে আমি ভারী অবাক হলাম। আমার কোনো বাড়ি নেই, আমি এই ভ্যানেই থাকি।
বাহ, বেশ ভালো কথা বললে তো। সত্যি তো, সারাদিন যে ভ্যান টানে তার কাছে বাড়িঘর ভ্যান ছাড়া আর কি। বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ ছিলাম। হঠাৎ, বাবু, এই যে এই জায়গাটা দেখছেন না, এখানে খুব সাবধানে চলতে হয় জানেন। এই এই ঠিক এইখানটাতেই আমার ছেলেকে সাপে কামড়েছিল। সে কি? তারপর এখন কেমন আছে সে? ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না বাবু, মরে গেল ছেলেটা। মধুসূদনের কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। আহারে, সন্তান হারানোর জ্বালা যে কত, তা আমি ওকে দেখে হাড়ে হাড়ে বুঝতে পারছি। তোমার আর কোনো ছেলে মেয়ে নেই? না বাবু, ওই একখানেই ছিল। ছি ছি, ভগবানের কি নিষ্ঠুর পরিহাস। বেশ কিছুক্ষণ আমাদের দুজনের মুখ থেকেই কোনো কথা সরল না। আরো বেশ খানিকটা দূর আমরা দুজন চুপ করেই গেলাম। কোথায় কেউ একটা কাঁদছে বলে মনে হচ্ছে না? কাঁদছে কাঁদুক, আমার কিছু যাই আসে না তাতে। এই এই যে গাছটা দেখছেন, এই গাছেই আমার বউটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। আসলে ওই একখানায় ছেলে তো মরে গেছিল, আর কি করবে, কাকে নিয়ে ভেসে থাকবে, তাই আমার বউটাও মরে গেল। কি বললে? তোমার বউ এই গাছটাকে গলায় দড়ি দিয়েছিল? আমি এবার ভয়ে ভয়ে একবার গাছটার দিকে তাকালাম। এই অন্ধকার রাতে সবকিছুই যেন আরো বেশি ভয়ঙ্কর লাগতে শুরু করলো। সত্যি তো মধুসূদন, তোমার জীবনে তো অনেক কষ্ট। খুব খারাপ লাগলো তোমার কথাগুলো শুনে। কিন্তু দেখো, তবুও তো তুমি বেঁচে আছো। মানুষকে তো কত দুঃখ সহ্য করেও বেঁচে থাকতে হয় বলো। কে বললো আপনাকে যে আমি বেঁচে আছি? আমার বেঁচে থেকে লাভটা কি? আমার কাছে বেঁচে থাকার জন্য আছেটা কি? এই এই যে সামনে গাছটা দেখছেন, এই গাছেই আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম আমার ভ্যান গাড়িতে কোনো চালক নেই। আমার ভ্যান গাড়িটা যেন নিজে থেকেই তত্তর করে এগিয়ে যাচ্ছে। এই অন্ধকার রাতে গাড়িটা যে আমায় কোথায় নিয়ে যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথার মধ্যে সবকিছু যেন কেমন গোলমাল পাকিয়ে যাচ্ছে। এ কি? এটা তো মধুসূদনের দেহ। এর পরের ঘটনা আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি আমার শ্বশুর বাড়িতেই শুয়ে আছি। সামনে আমার গিন্নিকে আর শ্বশুর মশাইকে দেখতে পেয়ে আমার ধরে প্রাণ ফিরে আসে। একটু সুস্থ হওয়ার পরে স্ত্রীর কাছ থেকে জানতে পারি যে জায়গাতে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম তার থেকে একটু দূরেই একটা গাছে মধুসূদন নামে একটা ভ্যানওয়ালা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মধুসূদনের ঘটনা বোধহয় আমার থেকে ভালো আর কেউ জানে না।